আচ্ছা, শুরু করছি। আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের 4 নম্বর অধ্যায় শুরু করবো আজকে। অধ্যায়ের নাম অণুজীব। আর অণুজীবের মধ্যে আমরা যে জীবগুলো পড়বো, অণুজীবগুলো পড়বো, তার মধ্যে হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, আর এটা হলো ম্যালেরিয়া পরজীবী। তো ভাইরাস এটা হলো একটা কি রাসায়নিক বস্তু। হ্যাঁ, এটা জীব ও জ্বরের একটা যোগসূত্র বলা হয়। তারপরে আমরা আরেকটা যে অণুজীব পড়বো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো একটা আদিকোষী এবং এককোষী জীব, অণুজীব। আর আমরা আরেকটা পড়বো ম্যালেরিয়া পরজীবী, সেটা হলো প্রকৃতকোষী এবং এককোষী একটা জীব। তাহলে আমরা এরকম 3টা অণুজীব নিয়ে আমরা এই চ্যাপ্টার শেষ করব। আমরা প্রথমে আজকে যে লেকচারের বিষয়বস্তু সেটা হলো ভাইরাস। তো ভাইরাসের বৈশিষ্ট্য, প্রকারভেদ, গঠন। তারপরে আমরা পড়বো 3টি ভাইরাসের গঠন। ভাইরাসগুলো হলো টোবাকো মোজাইক ভাইরাস, T2 ব্যাকটেরিওফাজ, আর একটা নোবেল করোনা ভাইরাস। তো আমরা প্রথমে আসি অণুজীব জিনিসটা কি। তাহলে অণুজীব কাকে বলে? যেসব জীব খুবই ক্ষুদ্রাকায় এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালো দেখা যায় না, তাদেরকে অণুজীব বলে বা মাইক্রোবস বলে। তাহলে এই সমস্ত জীবকে দেখার জন্য অবশ্যই অণুবীক্ষণ যন্ত্র লাগবে। অণুজীব তত্ত্ব, জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সেই শাখাকে অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি বলে। ভাইরাস, ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড, মানে কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড এবং তার চারপাশে ঘিরে রাখবে আবরণ বা প্রোটিন, হ্যাঁ, দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী বস্তু, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। তবে যখন জীবের মধ্যে আসে তখন তার জীবীয় সত্তা ফিরে পায়, কিন্তু যখন জীবের মধ্যে বা পশুকের মধ্যে থাকে না তখন তারা একটা জড় বস্তু বা একটা রাসায়নিক বস্তু। আবিষ্কার, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার 1886 সালে তামাক গাছের পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভেনোভস্কি এ রোগের রোগ জীবাণুকে ভাইরাস হিসেবে আখ্যায়িত করেন। এই জন্য তাকেই ভাইরাসের আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এগুলো হলো প্রাইমারি আলোচনা ভাইরাস সম্পর্কে। এবার আমরা আসবো ভাইরাসের বৈশিষ্ট্য। আমরা এর আগে বললাম যে ভাইরাসকে বলা হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী একটা যোগসূত্র স্থাপনকারী একটা জীব। তো ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কি কি? ভাইরাস অকোষীয়, যেহেতু এদের কোনো নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজম নাই, কোনো অঙ্গাণু নাই, এই জন্য এরা অকোষীয় ও অতি আণুবীক্ষণিক। এরা ব্যাকটেরিয়ার চাইতেও কিন্তু ছোট। এদের সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া এসব কিছুই নেই। এরা রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। আমরা একটু আগে জানলাম কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড আর চারপাশে থাকবে প্রোটিন। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম থাকে না এবং খাদ্য গ্রহণ করে না, ফলে পুষ্টিক্রিয়াও নেই। এদের দৈহিক বৃদ্ধি নেই এবং পরিবেশের উদ্দীপনায় সাড়াও দেয় না। এরা জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। জীবকোষের বাইরে এরা রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়। যেহেতু এরা ব্যাকটেরিয়া থেকে আকারে অনেক ক্ষুদ্র, এই জন্য যে যে ফিল্টারে ব্যাকটেরিয়াকে ফিল্টার করা হয় সেই ফিল্টারে ভাইরাস ফিল্টার হবে না, মানে ভাইরাস ফিল্টার না হয়ে পাস হয়ে যায়। এবং এদেরকে কেলাসিত করা যায়। কেলাসিত করা মানে বুঝো, কেলাসিত করা মানে বুঝো স্ফটিক বা দানার মতো করা যাবে। সেন্ট্রিফিউজ করা যায়, মানে ভাইরাসকে যদি কোনো দ্রবণের মধ্যে রেখে একটা সেন্ট্রিফিউজ যন্ত্রে যদি ঘূর্ণন করানো যায় তাহলে ভাইরাসের ভিতরের যাবতীয় উপাদান পৃথক হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউজ করা। ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়। এই সাসপেনশন ভ্যাকসিনও হতে পারে বা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে সিরাপ, সেই সিরাপ তৈরির জন্য এটা হতে পারে।
তলানিকরণ করা যায়। হ্যাঁ, যেহেতু আমরা এই ভাইরাসকে সেন্ট্রিফিউজ করতে পারছি, এই জন্য যে টিউবের মধ্যে আমরা ভাইরাসকে সেন্ট্রিফিউজ করব, সেই টিউবের তলায় দেখা যাবে ভাইরাসের যে উপাদানের গুলো তলানি জমা হবে। ভাইরাস অ্যাসিড, ক্ষার ও লবণ প্রতিরোধে সক্ষম এবং অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো রূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। তাহলে এগুলো হলো ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য। তাহলে জড় রাসায়নিক বৈশিষ্ট্যের কারো কোথাও সমস্যা আছে? স্যার নভেল করোনা ভাইরাস তো স্যার ব্যাকটেরিয়া মানে ভাইরাস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা যদি অ্যান্টিবায়োটিকে যদি এটা সক্ষম হয়, যদি সক্ষম হয় তাইলে স্যার মানে আমার ভ্যাকসিনে সক্ষম হয় কিভাবে, সক্ষম হবে? আচ্ছা, অ্যান্টিবায়োটিক কেন, মানে অ্যান্টিবায়োটিক কেন এর কাজ করতে পারে না? কারণ ভাইরাস কি করে, আমরা যখন আমাদের যেমনি নর্মাল সর্দি কাশি যখন আমরা হয় আমাদের দেহে, তখন কিন্তু ডাক্তার বলে যে 3 দিন 4 দিন দেখে, তারপরে আমি টেস্ট করতে দিব। হ্যাঁ, তারপরে আমরা হয়তো অ্যান্টিবায়োটিক দেবো। অ্যান্টিবায়োটিকটা এই কারণে দেওয়া হয় যাতে ভাইরাস তো আমাদের দেহকে আসলে উইক করে দেয়। আর এই যদি শরীর দুর্বল থাকে তাহলে সেই দুর্বল শরীরে ব্যাকটেরিয়া সহজেই অ্যাটাক করতে পারে। মেনলি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ব্যাকটেরিয়ার কারণে, যাতে ব্যাকটেরিয়া সেকেন্ডারি সংক্রমণ না ঘটায়। হ্যাঁ, সেকেন্ডারি কারণ ভাইরাস শরীরকে দুর্বল করে দিবে, কিন্তু ব্যাকটেরিয়া সেই দুর্বল শরীরে আবার আঘাত হানবে। এই কারণে এই ব্যাকটেরিয়া দমনের জন্য তোমার মেনলি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কারণ ভাইরাস তার নির্দিষ্ট একটা পিরিয়ড শেষে ভাইরাস দেখা গেলো যে এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। যদি বডিতে সে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে দেখা যায় এমনি এমনি ভাইরাস মরে যাবে। আর যদি অ্যান্টিবায়োটিক যথেষ্ট তৈরি না হয়, তাহলে আস্তে আস্তে তার দেহের বিভিন্ন অংশ ক্ষয়ক্ষতি হবে। ঠিক আছে? তাহলে মূলত অ্যান্টিবায়োটিক ভাইরাসের উপরে ডাইরেক্ট কাজ করবে না। তাহলে অ্যান্টিবায়োটিক কেন দেওয়া হয়? সেকেন্ডারি সংক্রমণ যাতে ব্যাকটেরিয়া ঘটাতে না পারে, এই জন্য দেওয়া হয়। আর ভ্যাকসিন জিনিসটা হলো যে এটা হলো ভাইরাসের দেহের উপাদান দিয়ে এই ভ্যাকসিন গুলো তৈরি করা হয়। ভ্যাকসিনটা এই কারণে দেওয়া হয় যে কারো রোগ হওয়ার আগে যদি আমরা এই ভ্যাকসিনটা দিতে পারি, তাহলে ওই নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে আমাদের দেহ এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে। যার ফলে ওই ভাইরাস যদি আমাদের দেহে অ্যাটাক করে, হ্যাঁ, তাহলে সে ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হতে পারে। কিন্তু ভ্যাকসিন না নিলে আগে যে ভয়াবহতা হতো বা জটিলতা হতো, ভ্যাকসিন নেওয়ার পরে দেখা গেল যে সেই ভয়াবহতা বা সেই জটিলতা অনেক কমে যাবে। এই জন্য ভ্যাকসিন নিতে বলে। যে ভ্যাকসিন নিলেও কিন্তু আহ, রোগ যে ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে, কিন্তু আগের মতো ভয়াবহতা হবে না। তো ভাইরাসের আগে জীবীয় বৈশিষ্ট্য আমরা পড়বো। কোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। এরা সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। ভাইরাস দেহ জেনেটিক বস্তু ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। এরা মিউটেশন ঘটাতে বা পরিব্যক্তি ঘটাতে পারে, প্রকরণ বা নতুন ভেরিয়েশন তৈরি করতে পারে। এদের অভিযোজন ক্ষমতা সম্পন্ন। তাহলে আমরা এই যে আমরা বর্তমানে যে করোনা ভাইরাস বলতেছি, এই করোনা ভাইরাসের মধ্যে এই 4 নম্বর বৈশিষ্ট্যটা ব্যাপক হারে রয়েছে। কারণ সামান্য মিউটেশন ঘটাচ্ছে, আর মিউটেশন ঘটিয়ে নতুন জাত বা নতুন প্রকরণ তৈরি করে ফেলছে। বাংলাদেশে এই শত শত প্রকরণ তৈরি করে ফেলেছে এই মিউটেশন ঘটিয়ে। এদের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। নোবেল করোনা ভাইরাসের জিনোমে ডিলিশন ঘটতে দেখা যাচ্ছে, যা এর সংক্রমণ ক্ষমতা হ্রাস করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নোবেল করোনা ভাইরাসের যে জিনোম বা আরএনএ, সে আরএনএ তে কিছু ডিলিশন ঘটে, যার কারণে দেখা গেল যে সংক্রমণ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। তো প্রাণ রসায়নবিদ দল। স্যার ওই যে হ্যাঁ, বলো। সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী বলতে কি বোঝাইছে? বাধ্যতামূলক পরজীবী যে ভাইরাস সাধারণত নির্দিষ্ট কোনো কোষকে অ্যাটাক করে। এটা ম্যাক্সিমাম ভাইরাসের ক্ষেত্রে এরকম, তবে কিছু ইমার্জিং ভাইরাস আছে যে যাদের আগে আদি পোষক ছিল, কিন্তু বর্তমানে মাইগ্রেট হয়ে নতুন পোষক সে আক্রান্ত করছে। কিন্তু ম্যাক্সিমাম ভাইরাস দেখা গেলো যে বাধ্যতামূলক পরজীবী, যেমন পোলিও। পোলিও ভাইরাস এটা মানুষকে অ্যাটাক করে। ঠিক আছে? তারপর মনে করো যে আহ, আহ, তারপরে এরকম আরো মনে করো যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটাও মানুষকে অ্যাটাক করে।
এটা হাম, এটাও মানুষকে অ্যাটাক করে শুধু, তাহলে মানুষ হলো মানুষের ক্ষেত্রে ওই পোলিও বা হাম এটা হলো বাধ্যতামূলক পরজীবী। কিন্তু কিছু কিছু ব্যতিক্রমও আছে। হ্যাঁ, যারা ইমার্জিং ভাইরাস তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। আগে অন্য পশুকে আক্রান্ত করতো, কিন্তু এখন দেখা গেছে মানুষে চলে গেছে। যেমন নোভেল করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাসকে আমরা বাধ্যতামূলক পরজীবী বলতেছি না, কারণ আগে সে অন্য একটা বাদুড়ে বা সাপে তাদের আবাস ছিল, এখন মানুষে আবাস গড়ে তুলেছে। তাহলে বেশিরভাগ ভাইরাস হলো সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। বুঝছো? তাহলে প্রাণ রসায়নবিদ জি স্যার। প্রাণ রসায়নবিদ ভাইরাসের জড় বৈশিষ্ট্য সমূহকে প্রাধান্য দেন, আর অণুজীব বিজ্ঞানী জীব বৈশিষ্ট্য সমূহকে প্রাধান্য দেয়। এই জন্য ভাইরাসকে জীব এবং জড়ের সেতুবন্ধন বলা হয়। তাহলে দুই ধরনের বিজ্ঞানী, হ্যাঁ, দুইটা গ্রুপে ভাগ করে ফেলেছে। ভাইরাসের প্রকারভেদ। তো গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা ভাইরাসকে ভাগ করব। প্রথমে আমরা যাব আকৃতি অনুযায়ী। আকৃতি অনুযায়ী ভাইরাস বিভিন্ন আকারের হতে পারে, যেমন দণ্ডাকার, টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস, গোলাকার, যেমন পোলিও ভাইরাস, এইচআইভি, ডেঙ্গু ভাইরাস, ঘনক্ষেত্রাকার, বহুভুজাকার, মানে এটা হলো অনেকটা পাউরুটির মতো আকৃতি, যেমন হারপিস, ভ্যাকসিনিয়া ভাইরাস, ব্যাঙাচি আকার, যেমন T2, T4, T6 ভাইরাস, সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, যেমন ইবোলা ভাইরাস, ডিম্বাকার ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে এগুলো সব আকৃতি অনুযায়ী। তারপর আমরা আরেকটা বেস ধরতে পারি নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী, অর্থাৎ কেন্দ্রে স্যার আকৃতিগুলো কি মনে রাখতে হবে, কোনটার হ্যাঁ, কিরকম হ্যাঁ, আকৃতি? হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম তোমার এমসিকিউতে আসে। দেখা গেলো যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিচে দেওয়া হলো চারটা আকৃতি। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিম্নের কোন আকৃতি, এরকম আসতে পারে। এগুলো এমসিকিউতে বেশি স্যার এই আসে। আকৃতি মনে রাখার কোনো টেকনিক আছে? এগুলো তো স্যার অনেকগুলো ভাইরাস, হ্যাঁ, হ্যাঁ, বুঝবো এরকম কিভাবে? না, এরকম কোনো টেকনিক নাই। তোমরা নিজেরা তৈরি করতে পারলে খুবই ভালো। এরকম কোনো টেকনিক নাই। তো নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী আমরা কেন্দ্রে কোন নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা যদি আমরা জানি, সরি, কেন্দ্রে কোন নিউক্লিক অ্যাসিড আছে, হ্যাঁ, সেটার উপর নির্ভর করে আমরা ভাইরাসকে দুই ভাগে ভাগ করব। এটা হলো ডিএনএ ভাইরাস। হ্যাঁ, মূলত প্রাণীর যে ভাইরাস, প্রাণীতে যে ভাইরাসগুলো আছে ম্যাক্সিমাম ডিএনএ ভাইরাস, আর উদ্ভিদে যে ভাইরাসগুলো অ্যাটাক করে সেগুলো হলো আরএনএ ভাইরাস, তবে ব্যতিক্রম তো অবশ্যই আছে। যেমন নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে, যেমন T2, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা ভাইরাস, এগুলো হলো সবই ডিএনএ ভাইরাস। এছাড়া হলো পারফোরেটিভ গোত্রের ভাইরাস TTS 174 ও M13 পলিফাজ ভাইরাসের ডিএনএ এক সূত্র। আমরা জানি যে ডিএনএ দ্বিসূত্রক হয়, তবে এই সমস্ত ভাইরাসের ক্ষেত্রে, পারফোরেটিভ গোত্রের ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখলাম এক সূত্রক ডিএনএ থাকে। আরএনএ ভাইরাস, তাহলে যাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে তাদেরকে আমরা বলবো আরএনএ ভাইরাস, যেমন টিএমবি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, রেবিস, নোভেল করোনা ভাইরাস ইত্যাদি। রিও ভাইরিডি গোত্রের রিও ভাইরাস, যেমন বামন রোগের ভাইরাস। স্যার, হ্যাঁ, বলো। স্যার আপনি বললেন যে মানে আরএনএ ভাইরাস প্রধানত উদ্ভিদ দেহে হয়ে থাকে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, স্যার হ্যাঁ, রেবিস ভাইরাস, নোভেল করোনা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস এগুলো তো স্যার প্রাণী দেহে থাকে। হ্যাঁ, আমি তো বললাম যে ব্যতিক্রম তো অবশ্যই আছে। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম বলেছি। মনে করো যে অধিকাংশ ক্ষেত্রে প্রাণীদের যে ভাইরাস গুলো ম্যাক্সিমাম ডিএনএ, ধরে নাও 80% বা 85% হতে পারে যে ম্যাক্সিমাম ডিএনএ ভাইরাস, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে আরএনএ ভাইরাস। বেশিরভাগ উদ্ভিদের যে ভাইরাস সেগুলো আরএনএ ভাইরাস, তবে ব্যতিক্রম তো অবশ্যই আছে। ঠিক আছে? যেমন আমরা এখানে দেখতে জি পাচ্ছি, স্যার। শুধু টিএমবি, এটা শুধু হলো তোমার তামাক গাছের রোগ, কিন্তু এইচআইভি, ডেঙ্গু, পোলিও, রেবিস, নোভেল করোনা এগুলো সবই কিন্তু মানুষের রোগ। তাহলে এগুলো সবই কিন্তু আরএনএ ভাইরাস। হ্যাঁ, এগুলো কিন্তু ব্যতিক্রম। আর উদ্ভিদের ক্ষেত্রে টিএমভি, তারপর আরো এরকম অনেক মোজাইক রোগ আছে। সুগার কেনের সুগার কেন মোজাইক ভাইরাস, তারপর আসে আসে আলফা আলফা মোজাইক ভাইরাস, ফুল, এরকম আরো অনেকগুলো আছে। এগুলো হলো তোমার আরএনএ ভাইরাস উদ্ভিদের ক্ষেত্রে থাকে। এবার আসবো বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস। বহিস্থ আবরণবিহীন ভাইরাস যেমন টিএমভি, তারপর আসলো T2 ভাইরাস। আর বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস, এইচআইভি ভাইরাস। বহিস্থ আবরণ মানে কি, যে আমরা ইতিমধ্যে জেনেছি যে ভাইরাসের কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড, আর তাকে ঘিরে থাকবে হলো প্রোটিন।
তাহলে এই প্রোটিনের চারপাশে আরো একটা যদি লেয়ার থাকে সেটাকে আমরা বলবো বহিস্থ আবরণ। এরকম যাদের বহিস্থ আবরণ থাকবে তাদেরকে বলবো বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস। পোষক দেহ অনুসারে ভাইরাস কয় ধরনের আছে? উদ্ভিদ ভাইরাস, যখন পোষক দেহ উদ্ভিদ, যেমন টিএমভি, বিন ইয়েলো ভাইরাস, হ্যাঁ, তারপর হলো ব্যতিক্রম ফুলকপির মোজাইক ভাইরাস, এরাও কিন্তু ডিএনএ ভাইরাস। এরপর আসবো প্রাণী ভাইরাস, এরা প্রাণী দিয়ে রোগ সৃষ্টি করবে, এইচআইভি, ভ্যাকসিনিয়া, নোভেল করোনা ভাইরাস, আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস, এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার উপর পরজীবী হয় এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যেমন T2, T4, T6 ব্যাকটেরিওফাজ। সাইনোফাজ, যখন পোষক হিসেবে থাকবে সাইনোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এখানে উদাহরণ LPP1 বা LPP2, L ফর লিংবায়া, P ফর প্লেকটোনেমা, P ফর ফরমিডিয়াম ইত্যাদি সাইনোব্যাকটেরিয়ার প্রথম অক্ষর দিয়ে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে। তাহলে আমরা 4 ধরনের ভিত্তির উপর নির্ভর করে ভাইরাসের প্রকারভেদ জানলাম। এবার আমরা একটা আদর্শ ভাইরাসের গঠন জানবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কেন্দ্রে আছে হলো নিউক্লিক অ্যাসিড, এই গোলাপি পেছনে পেছনে সূত্রটা হলো নিউক্লিক অ্যাসিড, আর একে চারপাশে যে নীল যে আমরা শেপ দেখতে পাচ্ছি, এই নীল শেপটা হলো তোমার ক্যাপসিড বা প্রোটিন আবরণ, আর একে ঘিরে রয়েছে আরো একটা চাকার মতো একটা স্ট্রাকচার, সেটাকে আমরা বলতেছি এনভেলপ বা বহিস্থ আবরণ। তাহলে আমরা ভাইরাসের গঠনে আমরা দেখব যে এই তিনটা অংশ, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ক্যাপসিড বা বহিস্থ আবরণ। তাহলে এখন আমরা সেই নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিওয়েড, এটা হলো কেন্দ্রীয় বস্তু। তাহলে ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ অথবা আরএনএ কিন্তু একসাথে উভয়টি থাকবে না, এরা পোষক দেহ সংক্রমণে এবং প্রতিলিপি গঠনে প্রধান ভূমিকা পালন করে। তাহলে কেন্দ্রের নিউক্লিক অ্যাসিড মূলত পোষক দেহকে সংক্রমণ করবে এবং রেপ্লিকেশন ঘটাবে। প্রোটিন বা ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিডকে ঘিরে ভাইরাসের প্রোটিন আবরণীটা হলো ক্যাপসিড। এটি আবার কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত, যাদেরকে আমরা বলবো ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের প্রোটিন অণুর বিন্যাসই ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে, এরা নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে। তাহলে ক্যাপসিড ভেতরের নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করবে। আর আমরা যেটা বললাম যে ক্যাপসিডের একক বা প্রোটিনের একক হলো ক্যাপসোমিয়ার, এই ক্যাপসোমিয়ার আবার কতগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। বহিস্থ আবরণ বা এনভেলপ, সব ভাইরাসে এই এনভেলপ বা বহিস্থ আবরণ থাকবে না, হ্যাঁ, কিছু কিছু ভাইরাসে এরকম থাকবে, যেমন ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, করোনা ভাইরাস ইত্যাদি। এরা ক্যাপসিডের বাইরে জৈব পদার্থের একটা লেয়ার বা আবরণ থাকে, যেটি রাসায়নিকভাবে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এটা বহিস্থ আবরণ লিপিড হতে পারে, লিপোপ্রোটিন হতে পারে, শর্করা বা স্নেহ জাতীয় পদার্থ দিয়ে গঠিত হতে পারে। তাহলে এই যেটাই দিয়ে হোক সেটাই হলো বহিস্থ আবরণ বা এনভেলপ। যদি বহিস্থ আবরণটা লিপোপ্রোটিন হয় তাহলে লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে আমরা লিপোভাইরাস বলবো। তাহলে এই হলো ভাইরাসের গঠন। এবার আমরা যাব যে আমরা বলেছিলাম যে 3 ধরনের ভাইরাস, 3টা ভাইরাসের গঠন আমরা পড়বো। তো প্রথমে একটা ভাইরাসের গঠন আমরা পড়তেছি, এটা হলো টোবাকো মোজাইক ভাইরাস, সংক্ষিপ্ত নেম টিএমভি ভাইরাস। তো আমরা নিচে ভাইরাসের গঠন দেখতে পাচ্ছি, নিচে হলো পূর্ণাঙ্গ গঠন, উপরে আমরা পেঁচানো এক সূত্র আরএনএ সূত্র দেখতে পাচ্ছি, আর নিচে আমরা দেখতে পাচ্ছি আঙ্গুরের থোকার মতো কতগুলো বিন্যস্ত হয়ে আছে, এটা হলো ক্যাপসোমিয়ার, আর এই ক্যাপসোমিয়ার গুলো বিন্যস্ত হয়ে তৈরি করেছে ক্যাপসিড। আর উপরেরটা হলো টিএমভির একটা প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদের কেন্দ্রীয় অংশ হবে আরএনএ, এই কালো হয়ে আছে এই অংশটা হলো আরএনএ, আর আরএনএ কে ঘিরে রেখেছে অনেকগুলো ক্যাপসোমিয়ার। এই ক্যাপসোমিয়ার হলো প্রোটিন আবরণের অংশ। তাহলে আমরা টোবাকো মোজাইক ভাইরাস, এটা কি হবে? এটা হলো দণ্ডাকৃতির ভাইরাস, এদের দৈর্ঘ্য 280 থেকে 300 ন্যানোমিটার, প্রস্থ 15 থেকে 18 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে আকৃতির উপর নির্ভর করে এরা দণ্ডাকৃতি। তারপরে আমরা কেন্দ্রে আরএনএ এবং চারপাশে প্রোটিন আবরণ দ্বারা গঠিত, তাহলে কেন্দ্রে যেহেতু আরএনএ আছে তাহলে আমরা এখানে আরএনএ ভাইরাস বলতে পারি। তারপরে আমরা আরেকটু বলতে পারি যে বহিস্থ আবরণ অনুযায়ী এটা কোন ধরনের ভাইরাস? টোবাকো মোজাইক ভাইরাস বহিস্থ আবরণ অনুযায়ী কোন ধরনের ভাইরাস হবে, কে বলতে পারবা? এদের স্যার আবরণহীন ভাইরাস। হ্যাঁ, বহিস্থ আবরণহীন ভাইরাস।
তাহলে আমরা 4টা স্পেশালিটি পেয়েছিলাম, একটা ছিল আকার, একটা ছিল নিউক্লিক অ্যাসিড, এটা পেলাম, বহিস্থ আবরণ পেলাম। এবার আমরা পোষক। তাহলে পোষক দেহ অনুযায়ী একে কোন ভাইরাস বলবো? পোষক দেহ অনুযায়ী প্রাণী ভাইরাস, স্যার উদ্ভিদ। এটা উদ্ভিদ দেহে থাকে হ্যাঁ হ্যাঁ, তাহলে মেইনলি। পোষক দেহ অনুযায়ী এরা হবে উদ্ভিদ ভাইরাস। তো আমরা এর দেহ যেহেতু 2টা অংশ নিয়ে গঠিত, ক্যাপসিড, প্রোটিন আবরণ, তাহলে এদের প্রায় 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার কতগুলো আঙ্গুরের থোকার ন্যায় পরপর সজ্জিত হয়ে ক্যাপসিড গঠন করে। তাহলে আঙ্গুরের থোকার মতো অংশগুলো একটা ক্যাপসোমিয়ার। হ্যাঁ, অনেকগুলো ক্যাপসোমিয়ার, প্রায় 2200 ক্যাপসোমিয়ার নিয়ে এই ক্যাপসিডটা গঠিত, এবং প্রত্যেকটা ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড থাকবে। আরএনএ কোড, ক্যাপসিডের অভ্যন্তরে এক সূত্র আরএনএ স্প্রিং এর ন্যায় পেঁচানো অবস্থায় থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্রিংটা হলো পেঁচানো অবস্থায় আছে, এবং আরএনএ সূত্রকটি 6500 নিউক্লিওটাইড দ্বারা গঠিত। আর ওজন হিসেবে টিএমবির শতকরা প্রায় 95 প্রোটিন। হ্যাঁ, তাহলে এর যদি শুষ্ক ওজন না হয় তাহলে ম্যাক্সিমাম হবে প্রোটিন। এবার আসবো ফাজ ভাইরাস বা টিটু ব্যাকটেরিওফাজ এর গঠন। ফাজ এটি একটি গ্রিক শব্দ যার অর্থ হলো ভক্ষণ করা, আর গ্রিক শব্দ মিনিংটা হলো টু ইট। হ্যাঁ, টু ইট মানে ভক্ষণ করা। তাহলে ফাজ এই শব্দটা গ্রিক শব্দ, এর ইংলিশ মিনিং টু ইট, বাংলা মিনিং ভক্ষণ করা। ব্যাকটেরিওফাজ যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। 1917 সালে বিজ্ঞানী দ্য হেনরি ফেলিক্স এই ধরনের ভাইরাসকে ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাজ নামে অভিহিত করেন। সর্বাধিক পরিচিত ফাজ ভাইরাস হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ। বিজ্ঞানী টড ব্যাকটেরিওফাজ ভাইরাস তথা টি2 আবিষ্কার করেন। আমরা এই টি2 ভাইরাসের ফাজ ভাইরাসের দৈহিক গঠন আমরা পড়ব। এর দৈহিক গঠন কি হবে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাঙাচি বা শুক্রাণুর মতো এর আকারের দিক দিয়ে। এদের দেহের 2টি প্রধান অংশে ভাগ করা চলে, যথা মাথা ও লেজ। হ্যাঁ, এদের যখন আমরা গঠনে যাবো তখন দেখবো যে এদের সেন্ট্রালে ডিএনএ থাকবে। হ্যাঁ, এই জন্য আমরা একে বলবো ডিএনএ ভাইরাস। তাহলে আকৃতি এবং আরেকটা পেলাম নিউক্লিক অ্যাসিড অনুযায়ী। বহিস্থ আবরণের দিক দিয়ে এটা হবে বহিস্থ আবরণহীন ভাইরাস। আর পোষক দেহ অনুযায়ী এটা কোন ধরনের ভাইরাস? পোষক দেহের উপর ভিত্তি করে এটা কোন ধরনের ভাইরাস হবে? কে বলতে পারবা পোষক দেহ অনুযায়ী? প্রাণী ভাইরাস। না, প্রাণী ভাইরাস কেন হবে? এটা কাকে আক্রমণ করে? এই ভাইরাস কাকে আক্রমণ করছে? ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়াকে। তাহলে ব্যাকটেরিয়া হলো তার পোষক। তাহলে আমরা কি বলবো তাহলে? ব্যাকটেরিয়া ফাজ। ঠিক আছে, তাহলে পোষক দেহ হিসেবে এরা ব্যাকটেরিয়া ফাজ। আচ্ছা, এবার আমরা আসবো তাহলে এদের দেহের 2টি অংশ, মাথা আর লেজ। মাথার দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ 65 ন্যানোমিটার। মাথাটি স্ফীত সর্বোজাকৃতি প্রিজমের ন্যায় এবং দ্বিস্তরী প্রোটিন অণু দ্বারা গঠিত। এর অভ্যন্তরে রিং আকৃতির দ্বিসূত্রক বিশিষ্ট পেঁচানো ডিএনএ বিদ্যমান, যা মোট ওজনের প্রায় 50 ভাগ। তাহলে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এটা হলো ভাইরাসের ছবি। আমরা উপরের অংশটা বলতেছি মাথা। হ্যাঁ, তাহলে এই মাথাটা হলো সর্বোজাকৃতি। হ্যাঁ, এবং এই মাথার সেন্ট্রাল কেন্দ্রে আছে কিন্তু দ্বিসূত্রক ডিএনএ। এবার আসবো লেজ। আমরা মাথার সংযোগস্থলেই লম্বা দণ্ডের মতো অংশ দেখতে পাচ্ছি, সেটা হলো লেজ। লেজের দৈর্ঘ্য হলো 95 থেকে 110 ন্যানোমিটার, আর প্রস্থ হলো 15 থেকে 25 ন্যানোমিটার। তাহলে মাথার নিচে লম্বা সরু ফাঁপা নলের মতো অংশটি হলো লেজ। এর অভ্যন্তরে কিন্তু কোনো ডিএনএ নেই। লেজের উপরের দিকে যে আমরা দেখতে পাচ্ছি, লেজের উপরের দিকে সুস্পষ্ট চাকতির মতো একটি কলার আছে, এবং লেজের শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি একটা বেস প্লেট, এবং এই বেস প্লেটে সজ্জিত আছে 6টি স্পর্শক তন্তু এবং কয়েকটি স্পাইক, কাটার মতো কয়েকটা স্পাইক। তাহলে এই যে আমরা এই বেস প্লেট, স্পাইক, স্পর্শক তন্তু, লেজ, কলার, তারপর উপরে যে ক্যাপসিড আবরণ, এগুলো সবই কিন্তু প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আর আছে? ওই প্রতিটা প্রতিটা ব্যাকটেরিয়া ফাজেই কি 6টা করে স্পর্শক তন্তু থাকে? হ্যাঁ, স্পর্শক তন্তু মানে টি2তে 6টাই থাকবে। টি2 ভাইরাসে বা ব্যাকটেরিয়া ফাজে 6টা স্পর্শক তন্তু থাকে।
কারণ তো আমরা আর দেখলাম স্পাইক? স্পাইক এরকম তিনটাই থাকবে। তো আমরা আমরা দেখলাম না T2 T4 T6, তো T4 T6 এ হয়তো এগুলো কম বেশি হতে পারে, তবে T2 তে ফিক্সড এগুলো। আচ্ছা, T2 ব্যাকটেরিওফাজ যেহেতু অকোষীয় বস্তু, তাই এতে কোনো নিউক্লিয়াস, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর ও অন্য কোনো অঙ্গাণু থাকে না। আচ্ছা, এবার আমরা আসছি আমাদের সবচেয়ে পরিচিত, এখন বর্তমানে পরিচিত ভাইরাস, নোবেল করোনা ভাইরাস, বা আমরা বলতেছি nCoV-19। তাহলে করোনা এটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো মুকুট। সুতরাং করোনা ভাইরাস একটি মুকুট আকৃতির ভাইরাস। এটি আকৃতির দিক দিয়ে হবে গোলাকার, তাহলে আমরা বলবো গোলাকার আকৃতি অনুযায়ী। তারপর আমরা আরেকটা জানি যে এর ভিতরে আছে আরএনএ, তাহলে আমরা নিউক্লিক অ্যাসিড অনুযায়ী আমরা বলবো একে আরএনএ ভাইরাস। তারপর পোষক দেহ কে, পোষক দেহ বর্তমানে কে করোনা ভাইরাসের স্যার পোষক? প্রাণী দেহ। প্রাণী দেহ, প্রাণী ভাইরাস, তাহলে আমরা বলবো প্রাণী ভাইরাস। আর যদি আমরা বলি বহিস্থ আবরণ দিয়ে, বহিস্থ আবরণ, এর বহিস্থ আবরণ আছে, তাহলে আমরা বলতে পারি করোনা ভাইরাস স্যার হলো আবরণী যুক্ত। হ্যাঁ বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস। তাহলে এটি একটি গোলাকার আবরণীবদ্ধ ভাইরাস যার ব্যাস প্রায় 400 ন্যানোমিটার। এদের নিউক্লিয় ক্যাপসিড সর্পিলাকৃতির হয়। ক্যাপসিডের অভ্যন্তরে একক সূত্রক বিশিষ্ট আরএনএ থাকে। এই ভাইরাসের সারা গায়ে অসংখ্য স্পাইক আছে যা প্রোটিন দ্বারা গঠিত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পাইক, এই যে হলুদ অংশ যেগুলো সেগুলো হলো স্পাইক। হ্যাঁ, এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। এই স্পাইক প্রোটিন মানব দেহের কোষ প্রোটিনের সাথে জোড়া বেঁধে দেহ কোষে প্রবেশ করে। তাহলে করোনা ভাইরাসের এই স্পাইক প্রোটিন গুলো মানুষের যে কোষে সংযুক্ত হবে, সেই কোষের প্রোটিনের সাথে স্পাইক প্রোটিনটা জোড়া বেঁধে মানে বাইন্ড হয়ে দেহ কোষে ঢুকে যায়, এবং দেহ কোষের মধ্যে ঢুকে মানুষের দেহ কোষের যে ডিএনএ আছে সেই ডিএনএ কে নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। ভাইরাসগুলো মানুষের ডিএনএ কে একটা এনজাইমের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। সেই এনজাইমটাও কিন্তু পোষক কোষে। সেই এনজাইমটার নাম কেউ জানো? সে একটা এনজাইমের মাধ্যমে মানুষের ডিএনএ কে বশ করে নেয়। সেই এনজাইমটার নাম হলো আরএনএ পলিমারেজ। এনজাইমটার নাম হলো আরএনএ পলিমারেজ। সে আরএনএ পলিমারেজকে প্রথমে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যার ফলে ওই পোষক দেহের কোষটাও, কোষের যাবতীয় অংশ নিয়ন্ত্রণে চলে আসে। ভাইরাস কিন্তু তার নিজস্ব এনজাইম নিশ্চিত করতে পারে না, কিন্তু সে অন্য কোষের এনজাইমকে তার দখলে নিতে পারে, অন্যের এনজাইমকে সে ব্যবহার করে। তাহলে আমরা বললাম কি যে ভাইরাসের স্পাইক প্রোটিন যখন মানুষের যে কোষ, মানুষের যে কোষকে আক্রান্ত করবে সেই কোষের প্রোটিনের সাথে জোড়া বাঁধবে বা বাইন্ড হয়ে যখন দেহ কোষে প্রবেশ করবে, তখন দেহ কোষের মধ্যে যে ডিএনএ আছে সেই ডিএনএ কে নিয়ন্ত্রণ নেয়, এবং নিয়ন্ত্রণ নিয়ে ভাইরাস দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। তাহলে এই ভাইরাস দ্বারা সৃষ্ট যে রোগ, সেই রোগের নাম হলো কোভিড-19। কোভিড এর কথাটা এসেছে করোনা থেকে, ভি কথাটা আসছে ভাইরাস থেকে, আর ডি কথাটা এসেছে ডিজিজ থেকে। হ্যাঁ, এবং 19 এটা হলো সংক্রমণের বছর, সংক্রমণ বছর হলো 2019, এই জন্য নাম হয়েছে কোভিড-19, হ্যাঁ, বা কোভিড-19। তো এর উৎপত্তি স্থল কোথায় ছিল? চীনে। চীনের উহানে। চীনের ইউহান শহরে। হ্যাঁ, আর উহান। এক্সাক্ট ডেটটা কবে, যদিও আগেই এর সংক্রমণ ঘটেছিল, এক্সাক্ট ডেটটা কত ছিল? স্যার 23 ডিসেম্বর মনে হয় 2019 এরকম। 31শে ডিসেম্বর 2019। 31 ডিসেম্বর 2019 স্যার। আচ্ছা, এবার বলো যে আজকের ক্লাসে কোথাও কোনো ল্যাকিংস থাকলে বলতে পারো, সেটা আবার বোঝানো হবে। স্যার ভাইরাস কিভাবে মানে মানুষকে আক্রান্ত করে অসুস্থ করে দেয়, এটা তো স্যার মানে একটা আধা রাসায়নিক, জীব একটা জিনিস। হ্যাঁ রাসায়নিক বস্তু, এটা একটা রাসায়নিক বস্তু। আমরা যদি ওই যে জীব বৈশিষ্ট্যগুলো যদি চাই, ভাইরাসের যে জীব বৈশিষ্ট্য,
তাহলে এটা কি হলো যে এর দেহে কিন্তু কি আছে, এর গঠনে কিন্তু প্রোটিন, হ্যাঁ প্রোটিন, আর কেন্দ্রে আছে তোমার ডিএনএ অথবা আরএনএ। তাহলে ডিএনএ এবং আরএনএ এগুলো কিন্তু জীবীয় বস্তু, ঠিক আছে। ডিএনএ বা আরএনএ এটা কিন্তু একটা জৈবনিক বস্তু, হ্যাঁ বা অর্গানিক পার্টিকেল। সে হয়তো বাইরে যখন আছে, বাইরের পরিবেশে, তখন সে কিন্তু একটা রাসায়নিক বস্তু, রাসায়নিক বস্তু ছাড়া মানে একটা ধুলার সাথে তুলনীয়। কিন্তু যখন ভাইরাস পোষক দেহে চলে এসেছে, তখন প্রোটিনের কেন্দ্রে, প্রোটিনের কেন্দ্রে আছে হলো তোমার জীবীয় বস্তু ডিএনএ অথবা আরএনএ। তখন সেগুলো যখন মানুষের কোষে চলে আসে, হ্যাঁ সেগুলো যেহেতু জীবীয় বস্তু, হ্যাঁ এবং মানুষের পোষক যখন পাচ্ছে, আর পোষক থেকে যখন সেগুলো পুষ্টি পাচ্ছে, সব তখন সে জীবীয় বস্তুগুলো কি করছে, মাল্টিপ্লাই করা শুরু করছে। কিন্তু এটাই যখন আবার বাইরে আছে, তখন কিন্তু এই জীবীয় বস্তুটা প্রোটিন আবরণ দ্বারা মোড়ানো আছে, তখন সে একটা ধুলার সাথে তুলনীয়। কিন্তু যখনই আমাদের দেহে আসতেছে, তখন তো প্রোটিনটা বাইরেই থেকে যায়, প্রোটিন তো আর পোষকের দেহে ঢোকে না। তাহলে ওই শুধু জীবীয় বস্তু ডিএনএ ঢোকে বা আরএনএ ঢোকে, যার ফলে যেহেতু পোষক থেকে একটা পুষ্টি পাচ্ছে, তখন এই ডিএনএ বা আরএনএ তখন হ্যাঁ পোষক কোষের যাবতীয় অংশকে ক্যাপচার করে নেয়, ক্যাপচার করে নিয়ে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। আমরা যখন ভাইরাসের মাল্টিপ্লিকেশনটা করবো, তখন আরেকটু ধারণাটা ক্লিয়ার হবে যে কিভাবে মানুষের কোষকে আক্রান্ত করে ফেলছে। স্যার ভাইরাস কি মানুষের কোষকে ধ্বংস করে দিতে পারে? হ্যাঁ, করে দিতে পারে। করে দিতে পারে, মানুষের কোষকে ধ্বংস করে দিতে পারে। যদি করে দেয়, তাহলে সেটা হয়ে যাবে লাইটিক 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 চক্র। কারণ কোষকে ধ্বংস করলে তাকে আমরা বলবো লাইসিস। আচ্ছা, আমাদের দেহে আমরা মনে করি যে সর্দি কাশি যে হয়, সেটা কোন ধরনের ভাইরাস অ্যাটাক করলে এই সর্দি ভাইরাসটা হয়, এই সর্দি জ্বরটা হয়? স্যার ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেটা 3 দিন 4 দিনে ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। আচ্ছা, ভাইরাস যদি আমি বলি হোয়াট ইজ ভাইরাস, কি বলবো অ্যান্সারে? স্যার ভাইরাস ভাইরাসই। ভাইরাস ভাইরাস ঠিক আছে, কিন্তু ভাইরাসকে আমরা কি বলবো? এটা কি জীব বলবো, জড় বলবো, না কি বলবো? এক কথায় কি বলবো? ভাইরাসকে এক কথায় আমি বলবো রাসায়নিক বস্তু, ঠিক আছে। ভাইরাস হলো রাসায়নিক বস্তু। যদি আমরা ভাইরাসে জি করি, স্যার। হ্যাঁ রাসায়নিক বস্তু, বা আমরা বলতে পারি অকোষীয় বস্তু। কারণ সে যখন জীবদেহের বাইরে থাকছে বা পোষক দেহের বাইরে থাকছে, তখন সে কিন্তু রাসায়নিক বস্তু বা একটা অকোষীয় বস্তু। কিন্তু যখন জীব বা পোষকের মধ্যে আসতেছে, তখন সে জীবের সত্তা ফিরে পাচ্ছে। তাহলে আমরা এই চ্যাপ্টারে 3টা অণুজীব পড়বো। তো আমরা ভাইরাস সম্পর্কে এখন পড়তেছি। আমরা পরবর্তী হয়তো আরো 2-3টা ক্লাস হওয়ার পর আমরা ব্যাকটেরিয়াতে যাব। ব্যাকটেরিয়াটা হলো আদিকোষী এবং এককোষী জীব। ম্যালেরিয়া পরজীবী, এটা হলো প্রকৃতকোষী ও এককোষী জীব। আচ্ছা বলো তো, প্রকৃতকোষী ও এককোষী জীব ম্যালেরিয়া পরজীবী ছাড়া আর কোনো প্রাণীর নাম বা উদ্ভিদের নাম তোমরা জানো যেটা এককোষী, এককোষী এবং প্রকৃতকোষী? স্যার অ্যামিবা। হ্যাঁ, থ্যাংক ইউ, অ্যামিবা, প্রোটিয়াস। উদ্ভিদের মধ্যে বলতে পারবা এরকম এককোষী এবং প্রকৃতকোষী? স্যার সিলেন্টেরন। না, সিলেন্টেরন তো হাইড্রার একটা দেহ গহ্বরের নাম। হাইড্রা বলে একটা প্রাণী আছে, সেই প্রাণীটার দেহ গহ্বরের নাম হলো সিলেন্টেরন। উদ্ভিদের মধ্যে একটা বলা যায় ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস, ক্লোরেলা। হ্যাঁ, ক্লোরেলা নাম তো নিশ্চয়ই শুনেছো। 9 10 মনে শুনে আসছো না ক্লোরেলা? ক্লোরেলা হলো এক ধরনের শৈবাল, ক্লামাইডোমোনাস এক ধরনের শৈবাল। তাহলে এরা এককোষী এবং প্রকৃতকোষী উদ্ভিদ। আচ্ছা, একটা ছিল ওই যে বলছিল যে ভ্যাকসিনের ব্যাপারটা। তাহলে আমরা যে এই যে এখন বর্তমানে অনেকে সরকার বলতেছে যে ভ্যাকসিন নেও, ভ্যাকসিন নাও। তো ভ্যাকসিন নেওয়ার পিছনে কারণটা হলো এই যে আমরা আমরা যদি ভ্যাকসিনটা নিই, তাহলে আমাদের দেহে প্লাজমাতে কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে।
এবং এই অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকলে আমাদের নিজেদের জন্য সুবিধা। পরে যদি আমরা কোনো কারণে আমাদের নিজেদের অসচেতনতার কারণে আমরা যদি নতুন কোনো করোনার প্রকরণে একটা আক্রান্ত হই, তাহলে কি হবে, আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। তাহলে ওই প্রকরণ যখন আমাদের দেহে ঢুকবে ভাইরাসের, তখন আমাদের দেহে যেহেতু অ্যান্টিবডি আছে, তখন তার সংক্রমণের যে তীব্রতা সেটা কিন্তু অত বেশি ছড়াতে দিবে না। অ্যান্টিবডি সেটাকে প্রতিহত করবে। হ্যাঁ, দেখা গেলো যে নর্মাল হয়তো 3-4 দিন বা 5 দিন হয়তো সর্দি, জ্বর ইত্যাদি থাকবে, কিন্তু শ্বাসকষ্ট বা ভয়ানক কিছু হবে না। ভ্যাকসিন নেওয়ার পরও কিন্তু অনেকে আক্রান্ত হতে পারে যদি তার দেহে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি না হয়। কারণ মানুষের দেহ তো এক একজনের দেহ এক এক রকম। যে আমি ভ্যাকসিন নিচ্ছি, আমার দেহে অ্যান্টিবডি বেশি হচ্ছে, আবার আরেকজন ভ্যাকসিন নিচ্ছে, তার দেহে অ্যান্টিবডি কম তৈরি হতে পারে। তাহলে যাদের কম তৈরি হচ্ছে তাদের দেখা গেল যে পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে ভ্যাকসিন নেওয়ার পরও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করতে হবে। আর কারো কোথাও সমস্যা আছে? ভাইরাস হোক বা এর আগের কোনো অংশ হোক। স্যার এই ইয়াতে মানে এই পার্টটুকুতে ইম্পর্টেন্ট অবজেক্টিভ কোনগুলো হইতে পারে? কি অবজেক্টিভ, ইম্পর্টেন্ট অবজেক্ট যেমন হলো যে তোমার এই ক্লাসিফিকেশন এখান থেকে হওয়ার সম্ভাবনা আছে। তারপর মনে করো যে এই যদি টিএমভির বলি, তাহলে টিএমভির যে কতগুলো ক্যাপসুমিয়ার থাকে, প্রত্যেকটা ক্যাপসুমিয়ার কয়টা অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, বা শতকরা কত ভাগ প্রোটিন, হ্যাঁ, এগুলো তোমার থাকতে পারে। যদি আমরা ইতে যাই, ব্যাকটেরিওফাজে যাই, তাহলে টু ইট এর মানে কি? তারপর আসলে হলো যে এই ব্যাকটেরিওফাজ এটা আবিষ্কার কে করেন? হ্যাঁ, তারপরে মনে করো যে আহ, এর ডিএনএ তে কতগুলো জিন থাকে, এগুলো আসে পরীক্ষায়। আর এই যে এই নামকরণটা কত বছরে হয়, হ্যাঁ, সংক্রমণ বছরটা করোনা ভাইরাসের ক্ষেত্রে। স্যার করোনা ভাইরাস তো আমাদের বইতে নাই, এটা কি আমাদের অবজেক্টিভের জন্য আসতে পারে? বইয়ে আছে তো, তাহলে বই মানে পুরোনো বই কিনেছো নাকি? জি স্যার, মানে গত বছরের বই। তাহলে যাদের নতুন বই আছে সেখান থেকে একটু ফটোকপি করে নিয়ে নিবা। এই বছরের ঠিক বই, আছে স্যার। এই বছরের বই তো দিয়েছি। পুরোনো বই অসুবিধা নাই, কারণ পুরোনো বইয়ের হয়তো কিছু কিছু চেঞ্জ হয়। নতুন যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কালেক্ট করে নিবা, তাহলেই হয়ে যাবে। প্রত্যেক বছরই কিছু না কিছু আপডেট আসে, সেই আপডেট গুলো কালেক্ট করে নিলেই হবে। তো ক্লাস প্রায় শেষ পর্যায়ে, সবাই ভালো থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।